ধরেন আপনি আপনার বাড়ির মেইন গেটে খুব বড় এবং দামি একটা তালা লাগালেন যেন আপনার বাড়িতে চোর ঢুকতে না পারে। এই তালাটার নাম হচ্ছে কোলেস্টেরল। আর সেই তালাটা খোলা এবং বন্ধ করার চাবি হচ্ছে আপনার হাতে থাকা কিছু ওষুধ। সো আপনি খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কারণ আপনার কোলেস্টেরলের তালাটা খোলা এবং বন্ধ করার যে চাবি, অর্থাৎ কোলেস্টেরল কন্ট্রোলের যে চাবি, সেটা আপনার নিয়ন্ত্রণে আছে। কিন্তু আপনি হয়তো চিন্তাও করতে পারেন না যে চোর আপনার বাড়ির মেইন গেট দিয়ে না, বরং আপনার বাড়ির পেছনের জানালা দিয়ে ঢুকবে এবং পুরো ঘর তছনছ করে দেবে। লিপিড প্রোফাইল রিপোর্ট হাতে পেলেই আমাদের সবার নজর সর্বপ্রথম গিয়ে পড়ে ওই কোলেস্টেরল নামের তালার উপরে, আর আমরা সেটাকেই ভিলেন বানিয়ে ফেলি। কিন্তু আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কোলেস্টেরল আসল ভিলেন না, আসল ভিলেন অন্য কেউ। ভিডিওটি এখনও দেখে না থাকলে দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যাই হোক, লিপিড প্রোফাইল রিপোর্টের লুকিয়ে থাকা আরেকটা ভয়ঙ্কর নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। বিজ্ঞানটা যারা বুঝে তারা এটাকে প্রপার অ্যাটেনশন দেয় এবং উপযুক্ত ব্যবস্থা নেয়, আর যারা বুঝে না তারা হয় এটাকে অবহেলা করে অথবা ড্যাম কেয়ার করে। অথচ চিকিৎসা বিজ্ঞান বলছে অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাকের জন্য কোলেস্টেরলের চেয়েও বড় ভিলেন হয়ে দাঁড়ায় এই ট্রাইগ্লিসারাইড। কারণ এটা কেবল আপনার ধমনীতে ব্লক তৈরি করে না, এটা সরাসরি আপনার শরীরের এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম বা শক্তির গুদামে আগুন লাগিয়ে দেয়। আজকের ভিডিওতে আমরা এই ট্রাইগ্লিসারাইডের বিষয়টি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব এর ভিতরে কী লুকিয়ে আছে। তো পুরো কাহিনীটা কি, আসেন একটু বোঝার চেষ্টা করি। মনে করেন আপনার পকেটে কিছু নগদ টাকা আছে, যেটা আপনি চাইলে যখন তখন খরচ করতে পারেন। এই নগদ খুচরা টাকা হচ্ছে রক্তে থাকা গ্লুকোজ বা সুগার। আমাদের রক্তে সার্বক্ষণিকভাবে প্রায় 4 থেকে 5 গ্রাম বা বড়জোর 1 চামচের মতো গ্লুকোজ বা সুগার থাকার কথা, যেটার পরিমাণ আসলে খুবই অল্প এবং যেটা দিয়ে খুব তাৎক্ষণিক প্রয়োজন মেটানো সম্ভব, যেমন ব্রেনের নিজের চলা, হাঁটাচলা করা বা একটু দৌড়ানো, এই জাতীয় কাজ। আমাদের পকেটে যেমন কন্টিনিউয়াসলি আমরা অনেকগুলো কয়েন রেখে দিতে পারি না, সেটা খুবই একটা আনকমফোর্টেবল ফিলিং দেয়। একইভাবে আমাদের রক্তে যদি কন্টিনিউয়াসলি 4 থেকে 5 গ্রামের বেশি সুগার থাকে, তাহলে সেটাও আমাদের শরীরের জন্য খুব আনকমফোর্টেবল হয়ে যায়। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে এটা বিপজ্জনক হয়ে যায়। আবার দেখেন, 1 গ্রাম গ্লুকোজ থেকে আসে প্রায় 4 ক্যালোরি, তাহলে 4 থেকে 5 গ্রাম গ্লুকোজ থেকে আসে মাত্র 20 থেকে 25 ক্যালোরি। এত অল্প ক্যালোরি দিয়ে আপনার এত বড় শরীর সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট টিকতে পারবে, কিন্তু আপনি তো বেঁচে থাকেন 60, 70 বা 80 বছর। তাহলে ঘটনাটা কি? এটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি খুব সহজেই আপনার শরীরের এনার্জি সিস্টেমকে রেগুলেট করতে পারবেন এবং আসল যে ভিলেনের কথা বলছিলাম, ট্রাইগ্লিসারাইড, সেটাকে আপনি তখন কাবু করতে পারবেন বা আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করতে পারবেন। ডায়াবেটিস, ওবেসিটি, লিপিড, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এগুলো শারীরিক সমস্যা হলেও এগুলোর বীজ বপন করা হয় আমাদের মনে, এবং এই বীজ বপনের কাজটা হয় আমাদের শিশুকাল থেকেই। তাই আমরা বড় হতে হতে এইসব সমস্যাগুলোর শেকড় এতটাই গভীরে চলে যায় যে সেটাকে চট করে আনরুট করা যায় না। তাই শৈশবে গেঁথে থাকা সেই মনোজাগতিক দাসত্ব থেকে মুক্তি পেতে হলে ঘটনাটা বোঝা দরকার। এনার্জি বা ক্যালোরির এই হিসাবটা বুঝতে হলে আপনার শরীরটাকে একটা মুদি দোকান বা গ্রোসারি স্টোর হিসেবে কল্পনা করেন। মনে করুন দোকানের যে ক্যাশ বাক্স আছে, সেই ক্যাশ বাক্সে কন্টিনিউয়াসলি 5,000 টাকা থাকতে হয়। এই 5,000 টাকা হচ্ছে আপনার রক্তে থাকা কন্টিনিউয়াসলি সেই 4-5 গ্রাম গ্লুকোজ। দোকানে সারাদিন বিভিন্ন কাস্টমার আসছে, আপনার কাছ থেকে পণ্য কিনছে এবং আপনার ক্যাশ বাক্সে টাকা জমা হচ্ছে। আপনার দোকানের ম্যানেজার ক্যাশ বাক্সে 5,000 টাকা রেখে বাকি টাকা দিয়ে নতুন করে মাল কিনছে এবং দোকানে শেলফে সাজিয়ে রাখছে। দিন শেষে দেখা যায় যে আপনার সেই ক্যাশ বাক্স দিয়ে হয়তো 5 লাখ টাকার মাল লেনদেন হয়েছে, কিন্তু ক্যাশ বাক্সের কন্টিনিউয়াসলি সেই 5,000 টাকাই আছে। বাড়তি যে টাকা ছিল সেটা দিয়ে অনেক মাল কেনা হয়েছে, অথবা কিছু টাকা যেটা সারপ্লাস ছিল সেটা ব্যাংকে জমা করা হয়েছে। আমাদের শরীরের যে এনার্জি সিস্টেম, এটাও সেই ক্যাশ বাক্সের মতো। রক্তের ওই আনুমানিক 5 গ্রাম সুগার বা গ্লুকোজ, সেটা অলমোস্ট ফিক্স থাকার কথা, কিন্তু আপনি যখন খাবার খাচ্ছেন তখন আপনার ব্লাডে সুগার ঢুকছে। এটা হচ্ছে দোকানের নতুন মাল কেনা। আপনার শরীর রক্তের ওই সুগার থেকে প্রয়োজনীয় যে সুগার সেটাকে ব্যবহার করে যেটা অপ্রয়োজনীয় সেটাকে সে শরীরে জমিয়ে রাখবে। এটা হচ্ছে দোকানের ওই শেলফে মাল সাজিয়ে রাখা। আর এই শেলফ হচ্ছে আপনার লিভার এবং মাসলে থাকা গ্লাইকোজেন স্টোর। এখন ধরেন আপনার দোকানের যে শেলফ, সেখানে মাল একদম পুরোপুরি ঠাসা, কিন্তু তারপরও আপনি মাল কেনা থামাচ্ছেন না। আপনি সারাদিন রিফাইন্ড সুগার, রিফাইন্ড কার্বোহাইড্রেট এগুলো খেয়েই যাচ্ছেন। তখন আপনার দোকানদার কি করে? আপনার দোকানের ম্যানেজার তখন অতিরিক্ত মালগুলোকে বস্তায় ভরে পেছনের গোডাউনে স্টক করে রাখে। আর সেই গুদাম বা গোডাউনটাই হচ্ছে আপনার শরীরের ফ্যাট সেল, আর সেই বস্তাবন্দি অতিরিক্ত মালগুলোর নামই হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এবার আসেন আসল কাহিনীতে। কাস্টমার যখন দোকানে আসে, অর্থাৎ আপনি যখন হাঁটাচলা করেন বা কোনো অ্যাক্টিভিটি করেন, তখন শেলফ থেকে মাল বিক্রি হয়, অর্থাৎ শরীর গ্লাইকোজেন পুড়িয়ে এনার্জি বানায়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এখন এতই অলস হয়ে গেছি যে দোকান থেকে মাল বিক্রি খুব কম হয়, অথচ আমরা সারাদিন গুদামে মাল পাঠাতেই থাকি। ফলাফল কি?
আপনার গুদাম বা চর্বির সিন্দুক দিন দিন বড় হচ্ছে আর রক্তের ট্রাইগ্লিসারাইডের লেভেল লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুঝেন নাই? আরেকটা উদাহরণ দিচ্ছি। আমাদের রক্তে সার্বক্ষণিক 5 গ্রামের বেশি সুগার বা গ্লুকোজ থাকলে ইনসুলিন সেটাকে লিভার আর মাসেলের মধ্যে ঢুকিয়ে দেয়। রক্তের গ্লুকোজ হচ্ছে আপনার হাতে থাকা ক্যাশ টাকা, আর লিভার এবং মাসেল হচ্ছে আপনার মানিব্যাগ। এই মানিব্যাগের ভেতরে গ্লুকোজ বা চিনি ঢোকার পর সেটার নাম হয়ে যায় গ্লাইকোজেন। আমাদের শরীরের সিস্টেমটা এমনভাবে কাজ করে যে সর্বপ্রথম ক্যাশ টাকা খরচ করে এবং তারপর মানিব্যাগ থেকে এই গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করে খরচ করার কথা। মানিব্যাগে মোটামুটি অনেক টাকাই ধরে, কিন্তু সেটারও একটা লিমিট আছে, 400 থেকে 500 গ্রাম। তাই যখন আপনার মানিব্যাগ অর্থাৎ লিভার এবং মাসল কানায় কানায় ভরে যায়, অথচ আপনি কন্টিনিউয়াসলি রিফাইন্ড সুগার এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট খেয়েই যাচ্ছেন, তখন আপনার শরীরের যা দরকার তার থেকে কয়েক গুণ বেশি গ্লুকোজ ঢুকে যায়। তখন লিভার সেই বাড়তি টাকাগুলো দিয়ে গোল্ড কিনে এবং ব্যাংকের সিন্দুক মানে আপনার বডির যে ফ্যাট সেল সেটার মধ্যে জমা করে রাখে, এবং এই জমা করে রাখা জিনিসগুলোর নামই হচ্ছে ট্রাইগ্লিসারাইড। কিন্তু এখানে জায়গা হচ্ছে আনলিমিটেড। আপনি যত খাবেন আপনার সিন্দুক তত বড় হবে। মনে হয় কেউ কেউ বুঝতে পারছেন যে যাদের মধ্যপ্রদেশ অনেকটাই বড়, তাদের সেই সিন্ধুকে কি পরিমাণ গোল্ড আছে। এখন প্রশ্ন হচ্ছে, শরীর কেন আগে সরাসরি ট্রাইগ্লিসারাইড না জমিয়ে গ্লাইকোজেন জমায়? এটার পেছনে আছে আমাদের শরীরের একটা চরম ফুয়েল এফিসিয়েন্সির খেলা। গ্লাইকোজেন হচ্ছে একটা হাইড্রেটেড ফুয়েল বা ভারী জ্বালানি। 1 গ্রাম গ্লাইকোজেন জমা রাখার জন্য এটার সাথে আমাদের শরীরকে প্রায় 3 থেকে 4 গ্রাম পানি জমা রাখতে হয়। অর্থাৎ এটি আপনার শরীরে অনেক জায়গা দখল করে আর ওজন বাড়ায়। কিন্তু শরীর এটাকে জমায় কারণ এটা থেকে এনার্জি বের করা খুব সহজ, একদম ইনস্ট্যান্ট কফির মতো। অন্যদিকে ট্রাইগ্লিসারাইড হচ্ছে অ্যানহাইড্রাস ফুয়েল বা নির্জল জ্বালানি। এটাতে কোনো পানি থাকে না, ফলে এটি গ্লাইকোজেনের চেয়ে ওজনে অনেক হালকা হয়, কিন্তু শক্তি দেয় প্রায় 6 গুণ বেশি। 1 গ্রাম ট্রাইগ্লিসারাইড মানেই হচ্ছে 9 ক্যালোরি। এটা হলো আপনার ফিক্সড ডিপোজিট বা এফডিআর, যেটা ভাঙাতে গেলে আপনাকে ব্যাংকে যেতে হবে এবং সময় লাগবে, কিন্তু এটার পরিমাণ অনেক বেশি থাকে। কিছু মানুষ আছে যারা সারাদিন কাজ করে, হয়তো রেজাল্ট সেরকম পায় না। আবার কিছু মানুষ আছে যারা খুব স্মার্টলি কাজ করে, বাট যে বেশি কাজ করে তার থেকে অনেক বেশি রেজাল্ট নিয়ে আসে। একদিকে অল্প কাজ করে যে বেশি রেজাল্ট নিয়ে আসে তাকে হয়তো অলস বলতে পারেন, আবার সুপার এফিশিয়েন্টও বলতে পারেন। আমাদের বডির অবস্থা অনেকটা সেরকম। একটু চিন্তা করেন যে আপনি নিজে কি করেন। ঘরের বাজার করার জন্য যদি ক্যাশ টাকা থাকে, আপনি কি তখন ব্যাংকের এফডিআর ভাঙাতে যান? নিশ্চয়ই না। আপনি আপনার এমার্জেন্সি সময়ের জন্য, যেমন ছেলে মেয়ের বিয়ে অথবা বাড়ি কেনা, এসব কাজের জন্য হয়তোবা এফডিআরটাকে জমিয়ে রাখেন। আমাদের শরীরটাও ঠিক একই কাজ করে। সে সবার আগে তার হাতের কাছের সবচেয়ে সহজ সোর্স গ্লুকোজকে পোড়ায়, তারপর খরচ করে মানিব্যাগের গ্লাইকোজেন। যতক্ষণ আপনার রক্তে গ্লুকোজ আর লিভারে গ্লাইকোজেন জমা আছে, শরীর ততক্ষণ আপনার সিন্ধুকে জমিয়ে রাখা ওই চর্বি বা ট্রাইগ্লিসারাইডকে ব্যবহার করবে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে ট্রাইগ্লিসারাইডকে কমাতে হলে আগে আপনার গ্লুকোজ কমাতে হবে এবং এর সাথে সাথে গ্লাইকোজেনকে কমাতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে আপনার গ্লুকোজ শেষ হওয়ার আগে আপনি নতুন করে আবার খেয়ে নিচ্ছেন, আর এই কারণে আপনার শরীর হয়তো কখনো সিন্দুক খোলার সুযোগই পাচ্ছে না। তাই আপনার খাবার খাওয়া এবং গ্লুকোজ পোড়ানোর রেশিওটা এমন হতে হবে যেন আপনার শরীরে কন্টিনিউয়াসলি একটা গ্লুকোজের শর্টেজ থাকে, এবং যখন আপনার গ্লাইকোজেন একেবারে তলানিতে বা একদম নিচের দিকে নেমে আসবে, যেটাকে বলা হয় গ্লাইকোজেন ডিপ্লেশন, জিরো না কিন্তু, তখনই কেবল আপনার শরীর বাধ্য হয়ে ওই সিন্ধুকে হাত দিবে এবং ট্রাইগ্লিসারাইড পোড়ানো শুরু করবে। এখন কথা হচ্ছে, আমাদের শরীর কখন গ্লাইকোজেন থেকে ট্রাইগ্লিসারাইডে সুইচ করে? বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় মেটাবলিক ফ্লেক্সিবিলিটি। আপনার শরীর যখন দরকার তখন চিনি পোড়াবে, আর যখন দরকার তখন চর্বি পোড়াবে। কিন্তু এই সুইচটা অন করার জন্য শরীরকে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। চলুন আমরা ধাপে ধাপে দেখি আসলে ঘটনাটা কি ঘটে। খাবার খাওয়ার সাধারণত 10 থেকে 12 ঘন্টা পর আমাদের রক্তের গ্লুকোজ কিছুটা কমে আসে। যেহেতু বাইরে থেকে কোনো খাবার বা চিনি আসছে না, তাই আপনার প্যানক্রিয়াস বা অগ্নাশয় ইনসুলিন বানানো কমিয়ে দেয়। ইনসুলিন লেভেল যখন একদম নিচে নেমে যায়, তখন শরীর বুঝে ফেলে যে পকেটে নগদ টাকা বা গ্লুকোজ শেষ অথবা একেবারে কমে এসছে। ইনসুলিন কমে গেলে শরীর তখন মানিব্যাগ বা লিভারের জমানো গ্লাইকোজেন ভাঙা শুরু করে। এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, এই গ্লাইকোজেন কিন্তু লিভারের উপরে জমে থাকা হলুদ ফ্যাট বা ফ্যাটি লিভার না। গ্লাইকোজেন হচ্ছে এক ধরনের কমপ্লেক্স সুগার যা লিভারের ভেতরে জমা থাকে, আর ফ্যাটি লিভারের ওই হলুদ ফ্যাটগুলো হচ্ছে মূলত ট্রাইগ্লিসারাইড, যা লিভারের ভেতরে জায়গা না পেয়ে কোষের গায়ে অ্যাক্টোপিক ফ্যাট হিসেবে আটকে আছে। শরীর আগে চিনি বা গ্লাইকোজেনকে পোড়ায়, চর্বি না। রক্তে যখন গ্লুকোজ আরও কমতে থাকে, তখন আমাদের ব্রেইন সিগন্যাল পাঠায় প্যানক্রিয়াসকে। প্যানক্রিয়াসের আলফা সেল থেকে তখন বের হয় একটা দুর্ধর্ষ হরমোন, যেটার নাম গ্লুকাগন। রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলেই প্যানক্রিয়াস এই সিগন্যাল পায় এবং গ্লুকাগন রিলিজ করে। এটা ইনসুলিনের ঠিক উল্টো কাজটা করে। ইনসুলিন যেখানে সিন্দুকের ভেতরে চর্বি ঢোকায়, গ্লুকাগন হচ্ছে সেই সিন্দুক খোলার মাস্টার কি বা চাবি। সে সিন্দুক থেকে চর্বি বের করে। গ্লুকাগন যখন ফ্যাট সেলের দরজায় কড়া নাড়ে, তখন সেখানে শুরু হয় একটা কেমিক্যাল প্রসেস, যেটার নাম লাইপোলাইসিস। এই প্রক্রিয়ায় আপনার জমানো ট্রাইগ্লিসারাইড ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হিসেবে রক্তে বের হয়ে আসে। 12 থেকে 16 ঘন্টা ফাস্টিং করলে যখন রক্তের ইনসুলিন থাকে সর্বনিম্ন অবস্থায় আর গ্লুকাগন থাকে সর্বোচ্চ লেভেলে, তখনই কেবল শরীর আপনার যক্ষের ধন ট্রাইগ্লিসারাইডকে সিন্দুক থেকে বের করে পুড়িয়ে এনার্জি বানাতে শুরু করে। যতক্ষণ এই মেটাবলিক সুইচ অন না হচ্ছে,
ততক্ষণ পর্যন্ত আপনি যতই ব্যায়াম করেন না কেন, শরীর কিন্তু আপনার সেই সিন্দুকের চর্বি বা ট্রাইগ্লিসারাইডকে বের করে আনবে না, ব্যবহারও করবে না। ট্রাইগ্লিসারাইড যখন ভেঙে যায় তখন আসলে কি বের হয়? সহজভাবে বললে, একটি ট্রাইগ্লিসারাইডের অণু ভেঙে 3টা ফ্যাটি অ্যাসিড এবং একটা গ্লিসারল অণু তৈরি হয়। এগুলো সাধারণত লং চেইন ফ্যাটি অ্যাসিড। এখানে এদের এনার্জির হিসাবটা একটু দেখেন। 1 গ্রাম গ্লুকোজ থেকে পাওয়া যায় 4 ক্যালোরি, 1 গ্রাম গ্লিসারল থেকে পাওয়া যায় প্রায় 4.3 ক্যালোরি। অর্থাৎ এদের এনার্জি বা ক্যালোরি লেভেল প্রায় কাছাকাছি বা সমান। কিন্তু 1 গ্রাম ফ্যাটি অ্যাসিড থেকে পাওয়া যায় 9 ক্যালোরি, অর্থাৎ ফ্যাট হচ্ছে ডাবল পাওয়ার ফুয়েল। ফ্যাটি অ্যাসিডগুলো রক্তে বের হয়ে অ্যালবুমিন নামে প্রোটিনের ঘাড়ে চড়ে আপনার হার্ট এবং মাসেলে পৌঁছায়। কিন্তু সেখানে গেলেই এনার্জি তৈরি হয় না। কোষের ভেতরে চর্বি পোড়ানোর জন্য প্রচুর পরিমাণে অক্সিজেন লাগে, আর এখানেও অক্সিজেনের একটা হিসাব আছে। একটা গ্লুকোজের অণু পোড়ানোর জন্য প্রয়োজন হয় 6টা অক্সিজেন, কিন্তু একটা মাঝারি সাইজের ফ্যাটি অ্যাসিড পোড়ানোর জন্য প্রয়োজন হয় 23টা অক্সিজেনের অণু, অর্থাৎ প্রায় 4 গুণ। সহজ কথায়, ফ্যাট বা চর্বি পোড়ানোটা হচ্ছে একটা অক্সিজেন নির্ভর প্রক্রিয়া। আপনি যদি ঠিকমতো শ্বাস না নেন বা আপনার ফুসফুসের ক্ষমতা কম থাকে, তাহলে আপনার চর্বি পোড়ানোর গতি কমে যাবে। ফিজিক্যাল এক্সারসাইজ বা ইয়োগার সঙ্গে আপনি যত বেশি প্রাণায়াম করবেন, আপনার শরীর তত বেশি অক্সিজেন সাপ্লাই পাবে, আর আপনার মাইটোকন্ড্রিয়া তত দ্রুত সেই যক্ষের ধন চর্বিকে পুড়িয়ে এনার্জি বানাতে পারবে। এখন আসি গ্লিসারলের কথায়। গ্লিসারল রক্ত হয়ে সোজা লিভারে চলে যায় এবং সেখানে গিয়ে সে গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ট্রাইগ্লিসারাইড ভেঙে যে গ্লিসারল বের হলো তা লিভারে গিয়ে চিনিতে রূপান্তর হলো, তাহলে আমাদের কি আর বাইরে থেকে চিনি বা ভাত খাওয়ার দরকার আছে? এখানে একটা বড় টুইস্ট আছে। আমাদের ব্রেইন হচ্ছে গ্লুকোজের সবচেয়ে বড় কনজিউমার। প্রতিদিন আমাদের ব্রেইনের যে গ্লুকোজ বা চিনি লাগে, গ্লিসারল থেকে তৈরি হওয়া চিনি তার মাত্র 5 থেকে 10% মেটাতে পারে। তার মানে হলো, আপনার জমানো চর্বি ভেঙে যদি আপনি ভাবেন ব্রেইন চালাবেন, তাহলে সেই চিনিটুকু মোটেও যথেষ্ট নয়। আপনার শরীর তখন ব্রেইনকে সচল রাখার জন্য তার প্ল্যান বি অর্থাৎ ফ্যাটি অ্যাসিড থেকে কিটোন বডিজ বানানো শুরু করে। তাই যারা কিটো ডায়েট করেন বা কার্বোহাইড্রেট একেবারে ছেড়ে দেন, তাদের মনে রাখা উচিত, আপনার লিভার যদি ওই গ্লুকোজের অভাব পূরণ করার জন্য পর্যাপ্ত কিটোন বানাতে না পারে, তাহলে আপনার ব্রেইন কিন্তু এনার্জির ক্রাইসিসে পড়বে। বিজ্ঞান বলছে কিটোন বডিজ হচ্ছে ব্রেইনের জন্য হাই অকটেন ফুয়েল, কারণ একই পরিমাণ অক্সিজেন ব্যবহার করে কিটোন বডিজ গ্লুকোজের চেয়ে বেশি এনার্জি বা এটিপি তৈরি করতে পারে। কিন্তু সাবধান, কিটোন বডিজের এই গল্প শুনে আবার কেউ ভাববেন না যে ভাত রুটি এগুলো মানুষের খাবার না, পশুর খাবার। আজকাল অনেক উগ্র ডায়েট প্রবক্তারা এই ধরনের কথা বলে বেড়াচ্ছেন। দুনিয়ার কোটি কোটি মানুষকে হেয় করা এই ধরনের ঘৃণ্য বক্তব্যকে বিজ্ঞান সমর্থন করে না। যারা বলে ধান গম এগুলো হচ্ছে পশু পাখির খাবার, তারা অনেক সময় মানুষের যে ইন্টেস্টাইন এবং পশু পাখির যে ইন্টেস্টাইন সেগুলোর একটা তুলনামূলক চিত্র তুলে ধরে এবং বোঝানোর চেষ্টা করে এগুলো পশু পাখির খাবার। এগুলো প্রপারলি হজম করার মতো যে প্রক্রিয়া সেটা মানুষের শরীরে নাই। কিন্তু মানুষ আর পশুর মধ্যে একটা পার্থক্য হচ্ছে, মানুষের মুখের লালায় অ্যামাইলেজ নামে একটা এনজাইম আছে, যেটা তৈরি হয়েছে এই শস্য হজম করার জন্য। আসল সমস্যা ভাত বা রুটি কিংবা কার্বোহাইড্রেট না, সমস্যা হচ্ছে আমাদের মেটাবলিক অলসতা। আমরা সারাদিনে এত বেশি নগদ টাকা বা গ্লুকোজ আমাদের শরীরে ঢোকাই যে আমাদের শরীর ওই কিটোন বানানোর যে মেকানিজম সেটাই ভুলে গেছে বা ওই মেকানিজমটা চালু করতে পারে না। যারা হুট করে কার্বোহাইড্রেট একেবারে ছেড়ে দিয়ে ওজন কমাতে চান, তাদের শরীর এই মেটাবলিক সুইচটাকে চট করে অন করতে পারে না, ফলে তাদের ব্রেইন সাময়িকভাবে চরম এনার্জি সংকটে পড়ে, যেটাকে বলা হয় কিটো ফ্লু। সঠিক এবং সার্বক্ষণিক গাইডলাইন ছাড়া এটা করলে আপনার চিন্তা শক্তি বা কগনিটিভ ফাংশন চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যাকে কিটো ডায়েট আমাদের আজকের আলাপের বিষয় না। আমাদের আজকের আলাপ ট্রাইগ্লিসারাইড। আপনাদের মনে আসছে কিনা জানি না, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে। ধরেন আপনার বডির ফ্যাটি অ্যাসিড পুরো এনার্জি হবার জন্য রেডি আছে, কিন্তু আপনার শরীরে বা মাইটোকন্ড্রিয়ায় পর্যাপ্ত অক্সিজেন নাই, তখন কি হবে? ইন্টারেস্টিং কাহিনী। আসেন ব্যাপারটা একটু ভালোভাবে বুঝে দেখি। এটাকে বলা হয় মেটাবলিক জ্যাম বা বিপাকীয় জট। চর্বি পোড়ানোর প্রক্রিয়া বা বেটা অক্সিডেশন কেবল তখনই সম্ভব যখন কোষের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি এর শেষে একটা অক্সিজেন থাকে। অক্সিজেন না থাকলে এই চেইন বন্ধ হয়ে যায়, ফলে ওই ফ্যাটি অ্যাসিডগুলো আর পুড়তে পারে না। শরীর তখন নিরুপায় হয়ে চর্বি ছেড়ে আবার শর্টকাট রাস্তা বা চিনি খোঁজা শুরু করে, আর এর ফলাফল হচ্ছে আপনার রক্তে চর্বি ভাসছে ঠিকই, কিন্তু আপনি প্রচণ্ড ক্লান্ত বোধ করছেন। বিষয়টা দেখেন, যেই ফ্যাট পুরো এনার্জি হওয়ার কথা ছিল সেটাকে আপনি পোড়াতে পারছেন না বিকজ অক্সিজেন নাই। সেই ফ্যাটটাই কিন্তু আপনার রক্তের মধ্যে ভাসছে। টেস্ট করার পর কিন্তু সেটাই ধরা পড়ছে। কিন্তু অক্সিজেনের অভাবে যেই ফ্যাটি অ্যাসিডগুলো পুড়তে পারলো না, শরীর সেগুলোকে বেশিক্ষণ রক্তের মধ্যে ভাসিয়ে রাখতে চায় না। তখন লিভার সেগুলোকে আবার ধরে ট্রাইগ্লিসারাইডে রূপান্তর করে ফেলে। অর্থাৎ যেই চর্বিটা পুড়তে বের হয়েছিল অক্সিজেনের অভাবে, সেটা আবার আপনার লিভারে অথবা আপনার মধ্যপ্রদেশে বা বিভিন্ন জায়গায় জমা হয়ে গেল। কিন্তু সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে, শরীরে অক্সিজেন যখন কম থাকে তখন ফ্যাট পোড়ানোর প্রক্রিয়াটা অনেক সময় অর্ধেক হয়ে থেমে যায়। এর ফলে কোষের মধ্যে এক ধরনের বিষাক্ত বর্জ্য বা টক্সিন জমা হয়, যেটা
কোষের ভেতরে ইনফ্লামেশন তৈরি করে এবং ইনসুলিনের কাজকে বাধাগ্রস্ত করে। অর্থাৎ ব্যায়াম করার সময় বা আগে পরে আপনি যদি ঠিকমতো শ্বাস প্রশ্বাস না নেন, তাহলে চর্বি কমার বদলে আপনার টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি হয়তো বাড়তেও পারে, কারণ প্রতিনিয়ত আপনার শরীরে অর্ধেক পুরনো চর্বি বা টক্সিন জমা হচ্ছে। আর এখানেই আসে ভিনিয়াসা ইয়োগা, প্রাণায়াম বা ডিপ ব্রিদিংয়ের খেলা। আশ্চর্যজনক হলেও এটা সত্য যে আমরা অনেকেই মনে করি শরীরের চর্বি সম্ভবত ঘাম দিয়ে বের হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে চর্বি আপনার ফুসফুস দিয়ে কার্বন ডাইঅক্সাইড হয়ে বের হয়, কিন্তু তার এই বের হওয়ার প্রক্রিয়ার জন্য সাথে অক্সিজেন দরকার। আপনি যখন হাঁপিয়ে গিয়ে ঠিকমতো শ্বাস নিতে পারেন না, তখন আপনার শরীরের কোষের মধ্যে অক্সিজেনের হাহাকার পড়ে যায়, আর ফ্যাটি অ্যাসিডগুলো পোড়ার জন্য চুল্লির সামনে গিয়ে আবার ফেরত আসে। তাই আপনি যদি যোগা এবং প্রাণায়ামের মাধ্যমে আপনার ফুসফুসের অক্সিজেন নেবার ক্ষমতাটাকে বাড়াতে পারেন, তাহলে আপনার শরীরে জমানো যে ট্রাইগ্লিসারাইড সেটা পুড়ে ছাই হয়ে যাবে। এবার কি বুঝতে পেরেছেন যে আমি কেন ফাস্টিংয়ের পাশাপাশি প্রতিনিয়ত ভিনিয়াসা ইয়োগার কথা বলে আসছি? দেখেন, আমি কেবল তোতা পাখির মতো যোগা করেন সুস্থ থাকেন, যোগা করেন সুস্থ থাকেন এই টাইপের বুলি আওড়াই না। আমি যুক্তি এবং বৈজ্ঞানিক রেফারেন্স দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যেন আপনি বিষয়টা বুঝতে পারেন যে আপনার সুস্থতার জন্য, আপনার ফিটনেসের জন্য ভিনিয়াসা ইয়োগাই যথেষ্ট। কারণ চর্বি পোড়াতে গেলে গ্লুকোজের চেয়ে প্রায় 4 গুণের বেশি অক্সিজেন লাগে, যেটার জন্য প্রয়োজন এক্সারসাইজের সাথে সাথে ডিপ ব্রিদিং। আর ভিনিয়াসা ইয়োগা হচ্ছে ডিপ মাসল স্ট্রেচিং এবং ডিপ ব্রিদিংয়ের একটা সুপার কম্বিনেশন। আপনি যখন ভিনিয়াসা করছেন তখন একদিকে আপনার বডির মাসলগুলো যেমন টানটান হচ্ছে, তেমনি অন্যদিকে আপনার ফুসফুস অক্সিজেনে ভরে যাচ্ছে, আপনার শরীর প্রচুর অক্সিজেন পাচ্ছে এবং আপনার এই যক্ষের ধন ট্রাইগ্লিসারাইড পোড়ানোর জন্য অক্সিজেন সাপ্লাই হচ্ছে। যাই হোক, আসেন কাহিনীতে ফিরি। আমাদের লিপিড রিপোর্টে আরেকটা ভিলেন লুকিয়ে আছে। ট্রাইগ্লিসারাইড তো রক্তে একা চলতে পারে না, সে VLDL নামক একটা বিশাল জাহাজে চড়ে রক্তে ঘুরে বেড়ায়। যখন এই জাহাজের সংখ্যা অনেক বেড়ে যায়, তখন আপনার রক্তে থাকা CETP নামক একটা বিশেষ প্রোটিন একদম পাগলের মতো কাজ শুরু করে। সে আপনার রক্তে থাকা HDL থেকে কোলেস্টেরল বের করে নেয় এবং বিনিময়ে সেখানে ট্রাইগ্লিসারাইড ঢুকিয়ে দেয়। এর ফলে আপনার ওই ভালো বাস বা HDL অকেজ হয়ে যায়। এই CETP প্রোটিন শুধু ওখানেই থেমে থাকে না, সে LDL বা খারাপ বাসের ভেতর থেকেও কোলেস্টেরল বের করে সেখানেও ট্রাইগ্লিসারাইড ঢুকিয়ে দেয়। আমরা জানি HDL মানে হচ্ছে হাই ডেন্সিটি, অর্থাৎ এটার সাইজ হয় ছোট, কিন্তু অনেকেই ভাবতে পারেন যে এটার সাইজ আবার ছোট হয় কিভাবে। এখানেই এন্ট্রি নেয় আরেকটা এনজাইম যার নাম হচ্ছে হেপাটিক লাইপেজ। এই হেপাটিক লাইপেজ এনজাইম এসে ট্রাইগ্লিসারাইডগুলোকে চটপট ভেঙে ফেলে বা পুড়িয়ে ফেলে। যেহেতু ভেতর থেকে কোলেস্টেরল আগেই বের হয়ে গেছে এবং এখন চর্বিও পুড়ে গেছে, তাই HDL এর জাহাজটা চুপসে গিয়ে একদম ছোট হয়ে যায়। এই অতি ক্ষুদ্র HDL তখন আপনার কিডনির ছাঁকনি দিয়ে অনায়াসেই প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় এবং এ কারণেই রিপোর্টে আপনার HDL লেভেল কম দেখায়। আর LDL এর ক্ষেত্রেও একই কাহিনী ঘটে। ট্রাইগ্লিসারাইড ঢোকার পর তা হেপাটিক লাইপেজ দিয়ে ভেঙে যায়, তখন LDLও চুপসে গিয়ে স্মল ডেন্স LDL হয়ে যায়। এরা যেহেতু স্মল ডেন্স, তার মানে হচ্ছে এদের ঘনত্ব কম, অর্থাৎ এদের আকার একটু বড়, কিন্তু এদের মধ্যে টাইপ বি LDL আকারে অত্যন্ত ছোট, যেটা ধমনের দেয়ালের গভীরে থাকা সূক্ষ্ম ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে ব্লকের জন্ম দেয়। আপনি যখন মাসল মুভমেন্ট করেন বা ভিনিয়াসা ইয়োগার যে স্ট্রেচিং সেগুলো করেন, তখন আপনার পেশি থেকে তৈরি হওয়া লিপোপ্রোটিন লাইপেজ নামে একটা এনজাইম সক্রিয় হয়। এর কাজ হচ্ছে আপনার রক্তে ভাসতে থাকা VLDL জাহাজগুলোকে আঁকড়ে ধরা এবং তাদের ভেতর থেকে যে ট্রাইগ্লিসারাইড সেটাকে টেনে বের করে নিয়ে আসা এবং সরাসরি আপনার পেশিতে জ্বালানি হিসেবে পাঠিয়ে দেওয়া। গত ভিডিওতে যেমন বলছিলাম যে GLUT4 কোষের ভেতরে গ্লুকোজ ঢুকিয়ে নেয়, এই LPL এনজাইম ঠিক একইভাবে রক্ত থেকে ট্রাইগ্লিসারাইড শুষে নিয়ে পরিষ্কারের কাজ করে। ফাইবার হলো চিনির জন্য এক ধরনের স্পিড ব্রেকার। সে আপনার ইন্টেস্টাইন বা অন্ত্রের মধ্যে চিনির শোষণকে স্লো করে দেয়, ফলে ইনসুলিন হুটহাট করে বেড়ে যায় না। আর আপনার লিভারও বাড়তি চিনি পেয়ে ট্রাইগ্লিসারাইড পোড়ানোর কারখানা চালু করার সুযোগ পায় না। আর এই জন্যই বারবার বলি, খাবারের মধ্যে ফাইবার খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু এতক্ষণ যত কিছু শুনলেন তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড তৈরির রাস্তাটাকে চিরতরে বন্ধ করে দেওয়া। আপনি যখন কন্টিনিউয়াস স্ট্রেসের মধ্যে থাকেন, তখন আপনার শরীরে কর্টিজল হরমোন বেড়ে যায়। এখানে কাজ করে আমাদের শরীরের সেই আদিম ফাইট অর ফ্লাইট রেসপন্স। কর্টিজল তখন আপনার শরীরের ইনসুলিনকে কাজ করতে বাধা দেয়। সে কোষের দরজাগুলোতে তালা মেরে দেয়, যেটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স, যাতে চিনি রক্তের মধ্যেই ভাসতে থাকে এবং বিপদের সময় শরীর দ্রুত এনার্জি পায়। কিন্তু আমাদের আজকের আধুনিক জীবনে তো প্রাচীনকালের সেই বনের জন্তুর হামলার ভয় নেই, ফলে রক্তের মধ্যে উপচে পড়া সেই বাড়তি চিনিগুলো অব্যবহৃত রয়ে যায়। তখন লিভার এই চিনিগুলোকে ট্রাইগ্লিসারাইডে কনভার্ট করে রক্তে ছেড়ে দেয়। ভিনিয়াসা ইয়োগার ডিপ ব্রিদিং সরাসরি আপনার ভেগাস নার্ভকে স্টিমুলেট করে এবং কর্টিজল লেভেল কমিয়ে লিভারের ওই চর্বি তৈরির কারখানাকে অটোমেটিক বন্ধ করে দেয়। অনেকে ভাবেন শুধু ওষুধ খেয়ে ট্রাইগ্লিসারাইড কমাবেন। আমি যেহেতু ডাক্তার না, তাই আমি ওষুধ খাওয়া বা না খাওয়ার ব্যাপারে কোনো কথা বলবো না, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। কিন্তু শুধুমাত্র ওষুধ আপনার লিভার বা আপনার শরীরের জমানো যে সিন্দুক, সেই সিন্দুকের ভেতরের জমানো ফ্যাট খালি করতে পারবে না। আপনি কি জানেন যে একজন ডায়াবেটিসের রোগী কম খেলেও
কেন তার লিভার বেশি বেশি চিনি সাপ্লাই দেয়? কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে তার লিভার ইনসুলিনের নিষেধ বা বারণ শোনে না। লিভার তখন গ্লাইকোজেন আর ফ্যাট ভেঙে রক্তের মধ্যে চিনি পাম্প করতে থাকে। ওষুধ আপনার রক্তের ভাসমান চর্বি হয়তো সাময়িকভাবে কমাবে, কিন্তু আপনার লিভার আর শরীরের জমানো সিন্দুক বা চর্বির গুদাম খালি করবে না। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে একই কথা। লিভার যখন নষ্ট হয়ে চিনি সাপ্লাই দিতে থাকে তখন বাইরের ওষুধ দিয়ে স্থায়ী বা দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব না। কিন্তু ট্রাইগ্লিসারাইড কমানোর চাবিকাঠি আপনি আপনার হাতেই রাখতে পারেন। যদি সঠিক খাদ্যাভ্যাস, ফাস্টিং এবং ভিনিয়াসা ইয়োগার মাধ্যমে আপনি আপনার শরীরের অক্সিজেন লেভেল বাড়াতে পারেন, যদি নিজের মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করতে পারেন, যদি শরীরটাকে চর্বি পোড়ানোর সুযোগ দিতে পারেন এবং নিয়মিত ইয়োগা আর প্রাণায়ামের মাধ্যমে আপনি আপনার স্ট্রেসটাকে কমাতে পারেন এবং সেই সাথে ভালো ঘুম নিশ্চিত করতে পারেন। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।